মনে হয় বুঝতে পারছে না এই বিএনপি শুধু তাদের এক মাঘেই পেটাবে না, তারা এখন পাঁচটি মাঘ মাস পর্যন্ত এই এনসিপি কে পেটাবে। সবশেষে পেটাবে ভোরবেলা হাঁসের মাংস খেতে যাওয়া আসিম মাহমুদকে। এক মাঘে শীত যায় না এই কথাটা এখন তাদের নিজেদের জন্যই খাটে। বিএনপি তো আপাতত পাঁচটি মাঘ পার করবে এনসিপি কে পেটাতে পেটাতে। এনসিপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে হঠাৎ করে কেন গ্রেপ্তার করা হলো নির্বাচনের পরেই? ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি দেশ ছেড়ে ভেগে চলে গেলেন। দেশ ছেড়ে পালালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং বিভিন্ন সূত্র, বিভিন্ন গণমাধ্যম এই তথ্য যখন কিছুক্ষণ আগে নিশ্চিত করা শুরু করেছে, তখন জানা যাচ্ছে তিনি নেদারল্যান্ডসের নাগরিক এবং নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করেন। বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের উপর। সার্জিস সহ এনসিপি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এবার 1 মিনিটে জামাত এবং এনসিপির খেলা শেষ করে দিল বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক শ্রোতা, কি কারণে দর্শক শ্রোতা তাদের সাথে এমনটা করলো, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছে, এমনকি নির্বাচনের ঠিক পরপরই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবে বা চলে যাবে। এখন সরকার গঠন তো হইল না, এই সরকারটা তো এখন স্টেবল, তাই না? এখন তারা এক্সিস্ট করে। সরকার গঠন হবে, শপথ হবে, তারপরে এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের মনে ভয় নাই, দুর্নীতি করে নাই, চিটিং করে নাই, বাটপাড়ি করে নাই, স্বজনপ্রীতি করে নাই, তারা সুন্দরভাবে 18 মাস ভালো হোক খারাপ হোক যতটুকু তারা দায়িত্ব পালন করেছিল, তারা সুন্দরভাবে বাংলাদেশ থেকে বিদায় নিবে। কিন্তু ঘটা শুরু হয়েছে ভিন্ন ঘটনা। অর্থাৎ তৎকালীন সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ তিনি যে বক্তব্যগুলি দিয়েছিলেন, সেটার প্রথম জায়গাতে আমরা যার নাম পাইলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থাৎ ডক্টর ইউনূসের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি দেশ ছেড়ে ভেগে চলে গেলেন নীরবে। ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু সেক্টর তিনি আসলে হোল্ড করেছিলেন। এখন সূত্র বলছে সকাল 10টার দিকে, আজকে শনিবার সকাল 10টার দিকে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ফেলেছেন। আপনার বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে তিনি এমিরেট এয়ারলাইন্সের ফ্লাইট EK583 এই বিমানযোগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আপনার রওনা হয়েছেন। তার সফরের উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, যা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কেন নীরবে দেশ ছেড়ে চলে গেলেন, কেন এটার কাজ সম্পর্কে কোনো ব্যাখ্যা বা তথ্য আমাদের কাছে আসলো না। দর্শক, ফয়েজ আহমেদ নেদারল্যান্ডসের নাগরিক এবং বর্তমানে তিনি নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান ভোডাফোন জিঙ্গুতে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসাবে কর্মরত রয়েছেন। তো ওই যে অভিযোগ ছিল যে এই অন্তর্বর্তী সরকারটাই যারা চালাইছে, তারা বিদেশি নাগরিকদের দিয়া এই রাষ্ট্রের মেরামত করতে চাইছে, সংস্কার করতে চাইছে। অধ্যাপক আলীরাজ থেকে শুরু করে ভাই যারা বিদেশে থাকে, দেশে থাকে না, এই দেশের সংস্কার করতে গেলে তারা আসলে কি করবে? ধরেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উদাহরণ দিলে বুঝবেন, দেখবেন যেখানে শিক্ষকদের সন্তানরা স্কুলে পড়ে না, ম্যানেজমেন্ট কমিটি যেটা থাকে তাদের বাচ্চারা এই স্কুলে পড়ে না, এজ এ রেজাল্ট স্কুলের পড়া ভালো না, বাথরুমগুলোতে যাওয়া যায় না, পরিবেশ খুবই নোংরা। প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের বাচ্চা পড়ায় যেখানে ফার্স্ট ক্লাস পড়াশোনা হয়। অর্থাৎ আমি নিজে যেই কাজটাতে সুবিধা ভুগি না বা আমার পরিবারের সুবিধা ভুগি না, সেই কাজে আমার ইমানদারি থাকবে শতভাগ, এটা আশা করো বোকামি। তো আমরা 2025 সালে আমরা যখন দেখলাম যে নাহিদ ইসলাম এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করলেন, এরপর মন্ত্রণালয় খালি থাকায় 5ই মার্চ ফয়েজ আহমেদকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া হয়। তো তিনি আকস্মিক দেশ ত্যাগ করার পরেই মানুষের মধ্যে সন্দেহ হয়েছে যে ধান্দাটা আসলে কি করছে। দেখেন, তিনি হয়তো কোনো দুর্নীতি করেন নাই, কিন্তু এভাবে ইলেকশনের একদিন পরে দেশ ছেড়ে তিনি পালাই গেলেন। কোথায় গেলেন, কেন গেলেন, কোনো তথ্য নাই রাষ্ট্রের কাছে। ওই যে বলা হইতো যে আমাদের কি বলে যে বাণিজ্য সচিব যিনি আছেন, বাণিজ্য কি বলে উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু একটা বলছিলেন বশির সাহেব যে 21 লক্ষ কোটি টাকা ঋণ করা হয়েছে। এই টোটাল টাকা কি রাষ্ট্রের কল্যাণে গেছে, নাকি আসলে এরকম কোন উপদেষ্টাদের পকেটে আছে যে ডরে ভয়ে আগের থেকে লাল পাসপোর্ট জমা দিয়া ওই কূটনৈতিক পাসপোর্ট ফালাইয়া দেশি পাসপোর্ট দিয়ে দেশ থেকে পরিকল্পনা ছিল? এটাই আসলে প্রমাণিত হইল। এখন আমার মনে হয় ফয়েজ সাহেব যিনি আছেন তার বিরুদ্ধে অভিযোগ যেহেতু আসছে, এটার তিনি উত্তর দিবেন, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবো। সার্জিস আলম নাসিরউদ্দিনরা বিএনপিকে হুমকি দিচ্ছে এক মাঘে শীত যায় না, তারা আবার আন্দোলন করে বিএনপিকেও আওয়ামী লীগের মতো দেশ ছাড়া করবে। আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে
এখন বাড়িতে থাকতে পারছেন না। সার্জিস মনে হয় বুঝতে পারছে না এই বিএনপি শুধু তাদের এক মাকেই পেটাবে না, তারা এখন পাঁচটি মাঘ মাস পর্যন্ত এই এনসিপিকে পেটাবে। সবশেষে পেটাবে ভোরবেলা হাঁসের মাংস খেতে দেওয়া আসিম মাহমুদকে। এক মাঘে শীত যায় না এই কথাটা এখন তাদের নিজেদের জন্যই খাটে। বিএনপি তো আপাতত পাঁচটি মাঘ পার করবে এনসিপিকে পেটাতে পেটাতে। এছাড়া এখনো তো সরকার গঠনই হয়নি, যদিও ইউনূস সাহেব চাইছিলেন যে এই ছাত্রদের দিয়ে ঝামেলার গল্প ফেদে যদি ক্ষমতার হস্তান্তর কিছুটা আটকানো যায়, কারণ নির্বাচনের পরদিনই প্রতিবেশী সব দেশ থেকে তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হলেও ইউনূস সাহেবের দুদিন অপেক্ষা করেছেন তারেক রহমানকে জয়ের শুভেচ্ছা দিতে। তিনি যখন দেখলেন জামায়াতের আমির শফিকুর রহমানও নিজেদের বিরোধী হিসাবে তুলে ধরে বিএনপির জয়কে মেনে নিচ্ছেন, তখন ইউনূস সাহেব তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে একরকম বাধ্য হয়েছেন। ফলে এরপর কোন রীতিনীতি মেনে হস্তান্তর হয় সেটা পরের বিষয়, কিন্তু এই ছাত্র নেতারা এতদিন ধরে যেখানে যা খুশি করে বেরিয়েছে, যে কোনো নেতার ঘর ভাঙা থেকে শুরু করে চাঁদাবাজি, এমনকি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলে এই হাসনাত এবং সার্জিসদার সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করে চাঁদাবাজদের ছেড়ে দিতে বাধ্য করেছে। এখন আর এই সুযোগ তো নাই, উল্টে তাদের ডাকে আর কেউ রাস্তায় আসছে না, ফলে তাদের এখন নিজেদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে। যদিও হাসনাত এইসব থেকে নিজেকে সরিয়ে নিয়ে এখন ছুটি কাটানোর মুডে রয়েছে, ফলে এনসিপির কর্মী সমর্থকদের বাঁচানোর দায়িত্ব এখন সার্জিস আর আসিফের ওপরই এসেছে। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিম মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেছেন, সারা দেশের বিভিন্ন স্থানে এনসিপি এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন। পোস্টে নির্বাচনী বিজয়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্যে দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতাকর্মী যারা আছে জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয়, এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। এদিকে আজ রাতে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনও ফেসবুকে একই ধরনের অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, বিকেল থেকে হারাগাছে বিএনপি সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে, মারধর করে রক্তাক্ত করছে, অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে যেখানে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে, আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে। একদিকে বিএনপির বিরুদ্ধে নির্বাচনের ফল কারচুপি এবং ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। দমনপীড়ন বন্ধ না হলে রাজপথে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিম মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের ফলাফল কারচুপি করা হয়েছে, ফল ঘোষণার পর বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, মারধর এবং বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। দমনপীড়ন চলতে থাকলে আমরা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি বলেন, শুধু বিরোধী জোট নয়, বিভিন্ন স্থানে বিদ্রোহী প্রার্থীকে ভোট দেওয়ার কারণেও হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। মনে হচ্ছে দেশে যুদ্ধাবস্থা চলছে। এইসব দেখে বলতে হচ্ছে, আপনাদের কর্মফল এখন আপনাদের দিকেই ফিরে আসছে। গতকাল থেকেই বাংলাদেশের যতগুলো এয়ারপোর্ট আছে সে সকল এয়ারপোর্টের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সূত্র মতো আমরা জানতে পেরেছি, অনেক উপদেষ্টারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বিমান কর্তৃপক্ষ থেকে কি অদৃশ্য কারণে তাদের অনেককে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এখন হয়তোবা তারা এখনো ক্ষমতায় বসে আছে, সে কারণে তাদেরকে যে কোনো একটা ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না, এবং অনেক টোকাইকেও এভাবে ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু তারা যদি পালিয়ে যেতে না পারে, তাদের কিন্তু অনেক ক্রাইম বিতর্কতভাবে বিএনপি ভালো করে জানে, এবং দেখবেন তারা জাস্ট বিএনপি এত ক্ষমতা তুলে দেয়, তারা যদি বিদেশ পালিয়ে যেতে না পারে, এই টোকাই এনসিপি নেতারা এবং এই ডক্টর গং এর আশেপাশে যে সকল উপদেষ্টারা আছে সকলকে আপনি দেখবেন টেরপাল করে ফেলবে, সকলকেই গ্রেপ্তার করবে, অনেককেই গ্রেপ্তার করে তাদের বিভিন্ন অপকর্ম মিডিয়াতে তুলে ধরবে। তারা কত টাকা দুর্নীতি করেছে, তারা কোথায় কি করেছে, সকল কিছু জনসম্মুখে চলে আসবে। এই পেটলা নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় কত হাজার কোটি টাকা মেরে দিয়েছে, এই টোকাই আসিফ মাহমুদ উপদেষ্টা থাকা অবস্থায় কত কোটি টাকা মেরে দিয়েছে, এই মাহফুজ আলম উপদেষ্টা থাকা অবস্থায় কত কোটি টাকা মেরে দিয়েছে, সকল কিছু জনসম্মুখে চলে আসবে। সে কারণে হয়তোবা বিএনপির কোনো অদৃশ্য সিগনালে বিমান কর্তৃপক্ষ যাদের লিস্ট জমা দিয়ে দিয়েছে তাদেরকে বিদেশ পালিয়ে যেতে দিচ্ছে না। তারা হয়তোবা ক্যালকুলেশন ভুল করেছে যে নির্বাচনের আগে তারা বিদেশ পালিয়ে গেলে ভালো হতো। কারণ নির্বাচনের পরে একটা রেজাল্ট চলে এসেছে, বাংলাদেশের সকলে জানতে পেরেছে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, তাহলে এখন সকল জায়গায় বিএনপি ছড়ি ঘুরাবে। বিএনপির বাইরে বিমান কর্তৃপক্ষ যাওয়ার সুযোগ নেই, প্রশাসনও যাওয়ার সুযোগ নেই, কারণ তাদের মনে একটা ভয় থাকবে, আমরা যদি বিএনপির কথা না শুনি, বিএনপির নেতারা আমাদেরকে হয়তো চাকরিচ্যুত করে ফেলতে পারে, আমাদেরকে হয়তো উপরের লেভেলে পদায়ন নাও করতে পারে। সে কারণে বিএনপি যা বলছে তাই শুনি, তাহলে আমাদের জন্য মঙ্গলজনক। সেই কারণে বিমান কর্তৃপক্ষ হয়তোবা
এই সকল উপদেষ্টাদেরকে আটকে দিচ্ছে, অনেক টোকাইদেরকেও আটকে দিচ্ছে। সেই কারণে গতকাল থেকে টানটান উত্তেজনা বিরাজ করছে এই বিমানবন্দরগুলোতে। আজকেও টানটান উত্তেজনা বিরাজ করছে। পালিয়ে যাওয়ার হিড়িক নেমেছে। অনেক ছোটখাটো এনসিপি টোকাইরও পালিয়ে যাচ্ছে। তাদের হয়তো লিস্ট নাই, সে কারণে তাদেরকে ধরা হচ্ছে না। কিন্তু ছোটখাটো চুনুপুটি পালিয়ে গেল, বড় বড় রাঘব বোয়াল কিছু বেজে যাবে। আর তাদেরকে নিয়ে বিএনপি খেলায় মেতে উঠবে ক্ষমতায় বসার পরে। বিএনপি কিন্তু কাউকে ছাড় দিবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার স্পেস দিল, আওয়ামী লীগকেও ছাড় দিবে না, একটু এনসিপিকেও ছাড় দিবে না, জামাতকেও ছাড় দিবে না। এটা 100%। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ক্ষমতায় বসে গেলে আরো শক্তিশালী হয়ে যাবে। তাদের পুলিশ প্রশাসন সেট হয়ে যাবে, তাদের রাষ্ট্রপতি সেট হয়ে যাবে, এবং তাদের পছন্দের সেনাবাহিনীর প্রধান আসবে। মোটামুটি সারা বাংলাদেশে একটা তাদের নিয়ন্ত্রণ চলে আসবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হলে এই বড় একটা দুর্গের বিরুদ্ধে লড়াই করে আবার ক্ষমতায় আসতে হবে। রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু ক্ষমতায় আসতে হলে বিশাল বড় একটা ফাইট করতে হবে। 5 আগস্টের আগে বাংলাদেশের যে পরিমাণ ভয়াবহ একটি আন্দোলন হয়েছে, মারাত্মক লেভেলে ষড়যন্ত্রমূলক একটি গণঅভ্যুত্থান হচ্ছে, ওই লেভেলের একটি আন্দোলন বাংলাদেশে করতে হবে এবং মেসাকার অবস্থা করে ফেলতে হবে বাংলাদেশকে। তখনই আবার আওয়ামী লীগ বাংলাদেশে আরেকটি নির্বাচন করানোর সুযোগ পাবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে। তা না হলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে অনেক সময় লাগবে, রাজনীতিতে ফিরে আসতে বেশি সময় লাগবে না। দেখা যাক বিএনপি কি এই সকল উপদেষ্টাদেরকে বিদেশ পালিয়ে যেতে দিবে, নাকি যেভাবে আটকিয়ে রেখেছে এভাবে আটকিয়ে রাখবে। আর টোকাই সমন্বয়কদেরকে কি আটকিয়ে রেখে বাংলাদেশে মায়ের উপর রাখবে, নাকি তাদের থেকে টাকা পয়সা যেগুলো কামিয়েছে, যে 16-17 মাসে 1000 কোটি টাকার মতো মালিক হয়ে গিয়েছে, সেগুলো থেকে ভাগ নিয়ে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করবে। এখনো অনেক খেলা বাকি। বিএনপি ক্ষমতায় বসা ছাড়া বিএনপি আসল রূপে বুঝতে পারবো না। তারেক যে 2001 থেকে 2006 সালে যেরকম অ্যাগ্রেসিভ রাজনীতি করেছে ওই রকম এখনো আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। নাকি লন্ডনে 16-17 বছর থেকে লন্ডনের রাজনীতি তার শরীরে এবং মেধা মনয়নে মাথার মধ্যে সকল কিছু লন্ডন রাজনীতি ঢুকেছে, সেটাও আমরা বুঝতে পারবো না। তাই বসার জন্য অপেক্ষা করেন। হয়তো কি 2-3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে শপথ পরিয়ে ফেলবে, বিএনপি ক্ষমতায় বসে যাবে। তারপরে মেইন খেলা আমরা বুঝতে পারবো যে বিএনপি কি করতে চাচ্ছে, বিএনপির মোটিভ কি, এবং তারেক জিয়া কোন ধরনের রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে যাচ্ছে। তারেক জিয়া কি বাংলাদেশের সর্বকালের সারা ফেসিস্ট হয়ে যাবে, নাকি তারেক জিয়া বাংলাদেশের সর্বকালের সারা গণতান্ত্রিক নেতা হয়ে যাবে? তার আচার আচরণে, তার সিদ্ধান্তের মধ্যে আমরা 1-2 মাসের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনারা হতাশাগ্রস্ত হইয়েন না কেউ, আর আপনারা কেউ উচ্ছ্বাসিত হইয়েন না। কারণ বাংলাদেশে এখনো অনেক খেলা বাকি। নির্বাচনের পরবর্তী সময় আমরা বলেছিলাম না অনেক খেলা বাকি, সেই খেলাগুলো এখনো বাকি আছে। সেই খেলাগুলো দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন। 16-17 মাস অপেক্ষা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে সুখী আওয়ামী লীগ, আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা এখনো মাঠে নামার প্রয়োজন নেই, আপনারা ঘরে বসেই খেলাগুলো দেখুন। যখন সময় হবে অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ থেকেই নির্দেশনা চলে আসবে, আপনারা এখন মাঠে নামুন। আওয়ামী লীগ থেকে নির্দেশনা চলে আসবে, আমাদের মাঠ দখল করতে হবে, আমাদের আবার ক্ষমতায় আসতে হবে। দেখবেন যে সারা বাংলাদেশে একটা জয়ধ্বনি হয়ে যাবে। অটোমেটিক্যালি আপনার রাজপথে নেমে যাবেন। হতাশাগ্রস্ত কোথায় চলে যাবে, অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবেন। মনে হবে যে আমরা কালকে ক্ষমতায় চলে আসছি, আন্দোলন চাঙ্গা হয়ে যাবে। এটাই হচ্ছে জনবিস্ফোরণ। আর সেই জনবিস্ফোরণ ঘটাতে আওয়ামী লীগ পারদর্শী, ইতিহাস তাই বলে। কথা বুঝতে পেরেছেন? তাই আমরা কিছু মাস তারেক যে দেশটা কিভাবে পরিচালনা করে এবং মন্ত্রী পরিষদে কাকে রাখে সেগুলা একটু দেখি। আর উপদেষ্টাদেরকে কিভাবে প্যাকেট করে, এ টোকাইদেরকে কিভাবে প্যাকেট করে, সেটা আমরা দেখার জন্য বসে আছি। আর এই উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ অনিয়ম করেছে, সেটাও আমরা একটু দেখতে চাই। তারেক যে কি সত্যটা প্রকাশ করবে, নাকি তাদের সাথে আঘাত করে তাদেরকে সেফ এক্সিট দিবে? সত্য প্রকাশ করবে না। যদি সত্য প্রকাশ করে তাহলে মনে করবো তারেক জিয়ার মাথায় একটা পজিটিভ চিন্তাধারা আছে। যদি সত্য প্রকাশ না করে, শুধু আওয়ামী লীগ বিদ্বেষী রাজনীতি শুরু করে দেয় ক্ষমতায় বসার পর, তাহলে মনে করবো সর্বকালে সারা ফেসিস্ট আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি। ডক্টর ইউনূস থেকেও বড় ফেসিস্ট আবির্ভূত হতে যাচ্ছে। আর যদি প্রথমে শুরু করে বিচার দিয়ে এই উপদেষ্টারা 16-17 মাসে কি করেছে, এ টোকাই এনসিপির যারা উপদেষ্টা ছিল তারা কি করেছে, তাদের দুর্নীতি অনিয়ম জনগণের সম্মুখে প্রকাশ করে দেয়, তাহলে মোটামুটি পজিটিভ সাইন ভালোর দিকে যাবে মনে করবো আমরা। তাই তারেক জিয়ার সম্পর্কে এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। তারেক জিয়া কি ধরনের রাষ্ট্রশাসক হবে এবং কিভাবে দেশ পরিচালনা করবে 1-2 মাস আগে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। তারপরে আমরা ভিডিওর মাধ্যমে মন্তব্য করতে পারবো তারেক জিয়া কি ধরনের রাষ্ট্রশাসক। অনেক ভালো হবে, নাকি মন্দের ভালো হবে, নাকি একেবারেই জঘন্য। কথা বুঝতে পেরেছেন? কথা না বুঝতে পারলে ভিডিওটি আবার রিপিট করে প্রথম থেকে দেখবেন, তাহলে আশা করছি একেবারে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমার থেকে মনে হয় অনেক উপদেষ্টারা পালাতে পারবে না, কিছু উপদেষ্টা ধরা খাবে, এবং অনেক টোকাই পালাতে পারবে না, কিছু টোকাই ধরা খাবে। যে সকল এনসিপি টোকাইদের উপর বিএনপি নেতাকর্মীদের বেশি ক্ষোভ, তারা প্যাকেট হয়ে যাবে। অলরেডি এনসিপি অনেক নেতা কথা বলা বন্ধ করে দিয়েছে, টকশোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেক উপদেষ্টার অলরেডি কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, অনেক উপদেষ্টা কথা আবল তাবলও বলা শুরু করে দিয়েছে। তাই বিএনপি জাস্ট শপথ নিয়ে ক্ষমতায় বসুক, তারপর আমরা বিএনপির খেলা দেখতে চাই। কি খেলা, সেটা কিভাবে খেলবে বিএনপি, সেটা বিএনপি ভালো জানে। আমরা জাস্ট খেলা দেখতে চাই, খেলাটা যাতে ভালো হয় এবং উপভোগ্য হয়।
যে প্রশ্নটি ঘুরে ফিরে সংবাদ সম্মেলনে বারবার বলার চেষ্টা করেছে বিভিন্ন বিদেশি সাংবাদিকরা, যে শেখ হাসিনাকে ফেরাতে তারেক রহমান বা তার সরকার কি উদ্যোগ নেবেন, না হলো 3 জন বিদেশি সাংবাদিক একই প্রশ্ন করেছেন। তারেক রহমান সেক্ষেত্রে খুবই স্মার্টলি যে উত্তরটি দিয়েছেন যে তিনি বিশ্বাস করেন যে তার সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং আইন অনুযায়ী যা করণীয় সেটি সেক্ষেত্রে আইন অনুযায়ী তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সুস্পষ্ট উত্তর তিনি দেননি বা কোনো ব্যক্তিগত মতামত তিনি তুলে ধরেননি। তিনি আইনের উপর শ্রদ্ধাশীল থেকে তার মন্তব্যটি তুলে ধরেছেন। ফলে এক্ষেত্রে যেমন ইন্ডিয়ান সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, এক্ষেত্রে বিদেশি অন্যান্য যারা সাংবাদিক তারা প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, শেখ হাসিনাকে কিভাবে ভারতের কাছে ফেরত চাইবেন, কখন ফেরত চাইবেন, এই জাতীয় প্রশ্ন বারবার করা হয়েছে সংবাদ সম্মেলনে। কিন্তু তারেক রহমান এই প্রশ্নটি বারবারই বলেছেন যে তিনি উত্তরটি পরিষ্কার করছেন এইভাবে, তিনি এবং তার যেই সরকার হতে যাচ্ছে সেই সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং তারা কোনো কিছুতে হস্তক্ষেপ করে না। আইন অনুযায়ী যা যা দরকার সেটি আইনগত ব্যাপারটি দেখবে। সেক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার তার ব্যক্তিগত অভিমত সেক্ষেত্রে তিনি প্রাধান্য দেননি। তুলে ধরা ছিল যে আসলে কোন দেশের সাথে সম্পর্ক ভালো হবে। এক দেশের সাংবাদিক, যেমন ইন্ডিয়ার সাংবাদিকরা বলছিল ভারতের সাথে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটবে, চীনের সাংবাদিকরা বলছিল তাদের সাথে সম্পর্ক কোন দিক থেকে যাবে, পাকিস্তান আল জাজিরা সাংবাদিকরা বলেছে অন্য কথা। এক্ষেত্রে তারেক রহমান বেশি স্মার্ট যে অ্যান্সারটি দিয়েছেন সেটি হচ্ছে যে তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।